আজ আমি শুরু করছি তোমাদের অ্যাটমিক ফিজিক্সের নেক্সট পোরশন এক্স রে। অ্যাটমিক ফিজিক্স ইউনিট 8 এর আছে তোমাদের এইচএস সেকশনের। তো ইউনিট 8 এর অ্যাটমিক ফিজিক্সের লাস্ট পোরশন এক্স রে। আচ্ছা দেখো, এই যে এক্স রে প্রথম ইনভেনশন হয়েছিল কত সালে? না 1895 এ সায়েন্টিস্ট রন্টজেন তিনি প্রথম এক্স রে আবিষ্কার করেছিলেন। তবে তিনি যে এক্স রে আবিষ্কার করেছিলেন সেই এক্স রে এত বেশি শক্তিশালী ছিল না এখনকার মতো। তখন তিনি এই যে টিউবটা দেখছো এই টাইপেরই একটা টিউব ব্যবহার করেছিলেন, যে টিউবের প্রেসার রেখেছিলেন 0.001 মিলিমিটার পারদস্তম্ভের চাপ, এবং এর ফলে যে এক্স রেটা তৈরি হচ্ছিল সেই এক্স রের শক্তি এতটা বেশি ছিল না। পরে ধরে নাও 1931 খ্রিস্টাব্দের দিকে, তো 1931 খ্রিস্টাব্দে রন্টজেন নিজে জার্মানি ছিলেন, জার্মানিরই আর একটা বিশেষ কোম্পানি থেকে এই এক্স রে আবিষ্কার করা হয়েছিল, যার শক্তি ছিল, যাকে দেওয়া হয়েছিল 10 লাখ ভোল্ট, 10 লক্ষ ভোল্ট দিয়ে এক্স রে তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে এই যে এক্স রে যেটা এখন আমরা ব্যবহার করি, সেই এক্স রে এই কুলিজ টিউবের দ্বারা তৈরি করা শুরু হয়। ঠিক আছে, এবারে আসা যাক এই যে এক্স রে, এই এক্স রে বৈশিষ্ট্যগুলো কি কি। 1 নম্বর, এক্স রে হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যেমন আমরা দৃশ্যমান আলো দেখি, যেমন আমরা অতিবেগুনি রশ্মি সম্পর্কে জেনেছি, যেমন আমরা গামা রশ্মি সম্পর্কে, রেডিও তরঙ্গ সম্পর্কে জেনেছি, সেরকমই সমধর্মসম্পন্ন একটি তরঙ্গ হলো এক্স রে। তাহলে এটা হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তো এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অন্যান্য তরঙ্গের মতোই বৈশিষ্ট্য থাকবে, মানে এর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নাম্বার 3, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশ কম হয়, ল্যামডার ভ্যালু হয় 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রমের মাঝামাঝি। ঠিক আছে, তো এই যে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম, একে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো সফট এক্স রে আর একটা হলো হার্ড এক্স রে। সফট এক্স রে বলতে যার তরঙ্গ দৈর্ঘ্যটা মোটামুটি বেশি হয়, মানে 10 অ্যাংস্ট্রমের দিকে হবে। ল্যামডাটা যদি 10 অ্যাংস্ট্রমের দিকে হয়, তার শক্তির পরিমাণ কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে আমরা জানি শক্তির পরিমাণটা কম হয়, তাই এটা হলো সফট এক্স রে। আর হার্ড এক্স রে বলতে যেখানে ল্যামডাটা কমের দিকে, মানে 0.01 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা হলো হার্ড এক্স রে। তো এখানে এই দুটি এক্স রেরই বৈশিষ্ট্য কিন্তু একই রকম, শুধুমাত্র শক্তির পার্থক্যটা থাকে। সফট এক্স রে মানে হচ্ছে এর শক্তি কম, তাই ভেদন ক্ষমতা কম। হার্ড এক্স রে মানে তার শক্তিটা বেশি, তাই ভেদন ক্ষমতাটাও বেশি। এবারে আসছি নাম্বার 4, ভেদন ক্ষমতা। এই যে এক্স রে, এর ভেদন ক্ষমতাটা কত হয়? না আমরা যে আলো দেখতে পাই, মানে ভিজিবল আলো, তাহলে দৃশ্যমান আলোর থেকে 1000 গুণেরও বেশি হলো তার ভেদন ক্ষমতা। ঠিক আছে, কারণ এর শক্তিটা বেশি। ঠিক আছে, এবারে আমি এখানে একটু ছোট্ট একটা ক্যালকুলেশন করে দেখাই। আমরা যে আলো দেখতে পাই সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? না তার তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা ইকুয়াল টু 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। ওকে, আমরা এর মিডল কালারটা ধরি। মিডল কালারটা কত হয়? না 6000 অ্যাংস্ট্রম। এইটা কোনটা? না হলুদ বর্ণের আলোকে বলা হয় মিডল বর্ণ। ঠিক আছে, তো এবারে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এর জন্য কতটা শক্তি পাবো? দেখো, এর শক্তি হবে E সমান hc/λ। তো এটা গেল এর শক্তি। এবারে আসছে একটা এক্স রে যদি হয়, একটা এক্স রে হলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে? ধরলাম সেটা ল্যামডা ড্যাশ নিয়ারলি ইকুয়াল টু 1 অ্যাংস্ট্রম, কাছাকাছি 1 অ্যাংস্ট্রম হয়।
তাহলে তার এনার্জি E ড্যাশ ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা ড্যাশ। সুতরাং আমরা যদি এখন শক্তির অনুপাত নির্ণয় করি তাহলে সেটা কত আসছে দেখো, E ড্যাশ মানে এক্স রে শক্তি বাই E মানে ভিজিবল আলোক রশ্মির শক্তি hc বাই ল্যামডা ড্যাশ বাই hc ডিভাইডেড বাই ল্যামডা মানে ল্যামডা ড্যাশ বাই ল্যামডা, ল্যামডা ড্যাশ সরি ল্যামডা বাই ল্যামডা ড্যাশ। ল্যামডার ভ্যালু কত ধরা হয়েছিল, 6000 অ্যাংস্ট্রম, তাহলে এটা হবে 6000 বাই 1, এত গুণ শক্তি বেশি হয়। তাহলে ইয়েলো কালারের থেকে 6000 গুণ শক্তি বেশি, তাই তার ভেদন ক্ষমতাটাও বেশি। তো এটা গেল এই এক্স রে বৈশিষ্ট্য। এরপরে দেখো এক্স রে শক্তিটা কেমন হতে পারে। এক্স রে শক্তি আমরা যদি খুব হার্ড এক্স রে নিয়ে নিই তাহলে ল্যামডা সমান 0.01 অ্যাংস্ট্রম, তাহলে তার শক্তি কত হবে, E ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ল্যামডা। এর ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে নিই, তোমাদের একটা শর্টকাট ইকুয়েশন বলেছিলাম যে 12400 বা 420 ও ধরা হয়, 12400 ডিভাইডেড বাই 0.01 এত EV মানে ইলেকট্রন ভোল্ট, এটা হবে 1240000 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সমান এটা কত হচ্ছে 1.24 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইলেকট্রন ভোল্ট। এতটা পরিমাণে শক্তি হয় হার্ড এক্স রে হলে। আর সফট এক্স রে হলে ল্যামডা কত হবে, ধরলাম 10 অ্যাংস্ট্রম, তখন এনার্জি হবে 12400 ডিভাইডেড বাই 10 মানে 1240 ইলেকট্রন ভোল্ট। এই হলো এর শক্তির পরিমাণ। কোন একটা এক্স রে শক্তি কার উপরে নির্ভর করে, কোন একটা এক্স রে তীব্রতা কার উপরে নির্ভর করে, সেই ব্যাপারগুলো এবারে আমরা জেনে নেব এবং এক্স রে কিভাবে তৈরি হচ্ছে। এবারে আসছি এক্স রে কিভাবে আমরা প্রডিউস করি। দেখো এই যে টিউবটা দেওয়া আছে এটা হলো কুলিজ টিউব। এই কুলিজ টিউবের একটা ফিলামেন্ট থাকে, যেই ফিলামেন্টটা একটা অল্প ভোল্টেজ দিয়ে এই ভোল্টেজটা বাড়ানো কমানো যায়, চেঞ্জিং ভোল্টেজ। এই ভোল্টেজটা দিয়ে এই ফিলামেন্টকে হিট করা হয়। একটা ফিলামেন্ট যদি হিট হয় তখন সেখানে কি হয় না, সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। তো এখানে এইটা হলো হিটার মানে হিট করার জন্য, আর এইটা হলো মূল ক্যাথোড, এটা হলো মূল ক্যাথোড। এই ক্যাথোডকে হিট করা হলে কি হবে না, এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। যখনই ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে এই দুটি পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়। সেই যে ভোল্টেজটা এই যে এখানে দেখানো আছে, একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এই হাই ভোল্টেজের প্লাস ভ্যালুটা এদিকে আছে, ঠিক আছে, এখানে আছে প্লাস ভ্যালু, আর মাইনাস ভ্যালুটা আছে এইখানে। ওকে, তো এই দিকে আছে নেগেটিভ বা মাইনাস ভ্যালু। এখন এই ইলেকট্রনগুলি এই ভোল্টেজ ডিফারেন্সের প্রভাবে যথেষ্ট গতিশক্তি অর্জন করে এবং এখানে এসে সরাসরি স্ট্রাইক করে। আমরা আগে পড়েছিলাম ফটো ইলেকট্রিক এফেক্টে মানে আলোক তড়িৎ ক্রিয়াতে, কি পড়েছিলাম না, কোনো একটি ধাতুর উপরে যদি আলোক রশ্মি এসে পড়ে, যদি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এসে পড়ে, সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, মানে ফোটন ফেললে ইলেকট্রন নির্গত হয়। এখানে ঠিক তার উল্টোটা হয়, এখানে কি হয়, উচ্চ শক্তির ইলেকট্রন ফেলে ফোটন নির্গত হয়। এই হলো ফোটন, বোঝা গেল? তাহলে এখানে এই একটা টার্গেট একটা থাকে, এই টার্গেট মেটালের উপরে যখনই ইলেকট্রন এসে পড়ে সেখান থেকে এক্স রে নির্গত হয়। এই এক্স রে ইন্টেন্সিটি আই সেটা কার উপরে নির্ভর করে না, হিটিং ভোল্টেজের উপরে। ইন্টেন্সিটি নির্ভর করবে হিটিং ভোল্টেজের উপরে, ঠিক আছে, এবং এই এক্স রে যে ফোটনের শক্তি ই, ফোটনের এনার্জি ই নির্ভর করে এই ভোল্টেজের উপরে, ঠিক আছে।
তাহলে ভোল্টেজ যত বেশি করব এই ফোটন যেগুলো বেরোচ্ছে তার এনার্জি তত বাড়বে, আর এই ভোল্টেজটাকে যত বেশি করব তত বেশি হিট হবে, তার মানে বেশি বেশি ইলেকট্রন নির্গত হবে এবং ইন্টেন্সিটির পরিমাণটা ইনক্রিজ করতে শুরু করবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে যাতে এই জায়গাটা বেশি না হিট হয়ে যায় সেই জন্য এখানে কোল্ড ওয়াটার প্রবেশ করানো হয় এবং হট ওয়াটার বেরিয়ে যায়। তো এখানে যে টার্গেট অ্যাটমটা আমরা নিয়ে থাকি, টার্গেট মেটাল, তার কতগুলো বৈশিষ্ট্য হতে হয়। কি কি বৈশিষ্ট্য? টার্গেটের বৈশিষ্ট্য, 1 নাম্বার উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, মানে উচ্চ জেড ভ্যালু হতে হবে। পরমাণু ক্রমাঙ্ক যত বেশি হবে তত বেশি শক্তির ফোটন নির্গত হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে হবে। গলনাঙ্কটাকে উচ্চ হতে হবে। তার কারণ হলো এখানে যখনই ফোটন এসে স্ট্রাইক করে সেই ফোটনের এনার্জির 1% থেকে 2% এনার্জি ইলেকট্রনের এনার্জি ফোটন হিসাবে নির্গত হয়। তাহলে বাকি 98% কোথায় যাচ্ছে? না, এই যে 98% এনার্জি ইলেকট্রনগুলোর 100 ইলেকট্রন ভোল্ট এনার্জি নিয়ে এলে এখানে চলে যাবে 98, এখানে চলে আসবে 2 ইলেকট্রন ভোল্ট। ব্যাপারটা এরকম হয়। তো এই যে বাকি 98% এনার্জি সেটা হিট এনার্জিতে কনভার্ট হয়। সেই হিট এনার্জিটা যাতে এই অ্যাটমকে না গলিয়ে ফেলতে পারে, এই মেটালকে যাতে না গলিয়ে ফেলতে পারে, তার জন্য উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হতে হয়। এরপরে নাম্বার 3, এটাকে ভালো হিট কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হতে হয়, মানে তাপ পরিবহন ভালো হতে হবে। উচ্চ তাপ পরিবহন ক্ষমতা সম্পন্ন কোন ম্যাটেরিয়াল হতে হবে যাতে হিট বাইরে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো যে কোনো টার্গেটের ক্ষেত্রে থাকাটা দরকার। ওকে, বেশ। এরপরে আমি আসছি এখানে যে যে এক্স-রেটা বেরোয় সেই এক্স-রে ইন্টেন্সিটি এবং তরঙ্গ দৈর্ঘ্যের কার্ভটা দেখো। ধরে নেওয়া যাক এই হচ্ছে ইন্টেন্সিটি মানে তীব্রতা, এইদিকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, এইটা হলো ল্যামডা মিনিমাম, মানে এটার আরো একটা নাম আছে, তাকে বলে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝি না, কোনো একটি এক্স-রে ক্ষেত্রে সর্বনিম্ন যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পেয়ে থাকি তাকেই বলা হয় কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান কার উপরে নির্ভর করে না, দেখো যে তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বনিম্ন সেই ফোটনের শক্তিটা সর্বোচ্চ হবে। তাহলে শক্তি এনার্জির সমীকরণ E সমান hc ডিভাইডেড বাই ল্যামডা। এখানে যদি E এর ভ্যালু ম্যাক্সিমাম হয় এটা হবে মিনিমাম, তাহলে E max is equal to hc ডিভাইডেড বাই ল্যামডা মিনিমাম। এখন ম্যাক্সিমাম এনার্জি আমরা কখন পাবো না, যে ভোল্টেজটা দেওয়া হয়েছে সেই ভোল্টেজ যতটা এনার্জি দেয় সেটাই হলো তার ম্যাক্সিমাম এনার্জি। তাহলে ইলেকট্রনকে যদি V ভোল্টে রাখা হয় তার ম্যাক্সিমাম এনার্জি হতে পারে E গুণিতক V। এই ইলেকট্রনের এনার্জিটাই ফোটনের এনার্জিতে কনভার্ট হচ্ছে, সুতরাং আমরা লিখতে পারি E into V is equal to hc by lambda min। ওকে, এইখান থেকে আমরা কাট অফ তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা নির্ণয় করতে পারি। তার মানে বলা যেতে পারে, আচ্ছা এটা আর লাগবে না আমার, এটা আমি এবারে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি তাহলে ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই ev। এটা হলো ল্যামডা মিনিমাম। তার মানে এই নয় সব ফোটন এই মিনিমাম ল্যামডা বা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে অর্থাৎ ম্যাক্সিমাম এনার্জি নিয়ে নির্গত হবে, এটা কিন্তু নয়। কিছু ফোটন ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে ম্যাক্সিমাম শক্তি নিয়ে নির্গত হতে পারে, আবার কিছু ফোটন আছে যাদের শক্তিটা আরো কম হয়। ঠিক আছে, এই জন্য পরপর এইদিকে চলে আসছে এবং এই করে করে একদম শক্তিটা হয়ে যাবে নিয়ারলি ইকুয়াল টু 0। ঠিক আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা এই যে গ্রাফটা আমি দেখালাম,
এটাকে বলা হয় সাধারণ এক্স রশ্মি, মানে কমন এক্স রে। ঠিক আছে, কিন্তু এখানে এবারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এর বাইরেও আরো কিছু এক্স রে পাওয়া যায়। কমন এক্স রেটা কমন ব্যাপার যে একটা ইলেকট্রন এসে স্ট্রাইক করলো, সেখান থেকে ফোটন বেরিয়ে এলো। এবারে আসছি ক্যারেক্টারিস্টিক্স এক্স রে বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিতে যাওয়ার আগে আমি কয়েকটা প্রবলেম দেখাই। ধরে নেওয়া যাক কোনো একটি এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা মিনিমামের ভ্যালুটা আছে 1 অ্যাংস্ট্রম, তাহলে ওই এক্স রশ্মি তৈরি করার জন্য ভোল্টেজ কত দেওয়া হয়েছে? আচ্ছা দেখো, এইখান থেকে আমরা পাচ্ছি E into V is equal to Hc divided by lambda. This is equal to 12400 divided by 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে E দুদিকে চলে গেলে V is equal to 12400 ভোল্ট। এটা গেল। এরপরে মনে করো নেক্সট একটা প্রবলেম দেওয়া হলো যে কোনো একটা এক্স রে তৈরি করার জন্য ভোল্টেজ দেওয়া হলো 20 কিলো ভোল্ট, তাহলে তার ল্যামডা মিনিমাম কত হবে? দেখো, এটা যদি 20 কিলো ভোল্ট হয়, যে ফোটন নির্গত হবে তার এনার্জিটা কত হবে না 20 কিলো ইলেকট্রন ভোল্ট। 20 কিলো ইলেকট্রন ভোল্ট, তার মানে ল্যামডা মিনিমাম হতে হবে Hc divided by E. This is equal to 12400 divided by 20,000. দেখো 20 কিলো ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 20,000 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এখানে এটা হবে 0.62 অ্যাংস্ট্রম। এইটা হবে তার ল্যামডা মিনিমাম। অনুরূপ ভাবে আমাদের যদি আরো কোনো ভোল্টেজ দেওয়া থাকে, ধরো V equal to 4000 ইলেকট্রন ভোল্ট, সরি 4000 ভোল্ট, তো সেখান থেকে আমরা ল্যামডা মিনিমামের ভ্যালুটা বের করতে পারবো। অথবা আমাদের যদি ল্যামডা মিনিমাম দেওয়া থাকে, ল্যামডা মিনিমাম দেওয়া থাকলে আমরা ভোল্টেজের ভ্যালুটা বের করতে পারবো। অথবা ল্যামডা মিনিমাম দেওয়া থাকলে সেই এক্স রশ্মির সর্বোচ্চ শক্তিও নির্ণয় করতে পারি। ঠিক আছে, নেক্সট আসছি ক্যারেক্টারিস্টিক্স এক্স রে বা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। বৈশিষ্ট্যমূলক এক্স রে, তো ইন্টেন্সিটির যে গ্রাফটা দেখানো হয়েছিল সেই গ্রাফে এরকম, সেই গ্রাফে দেখা গেল কয়েকটা জায়গায় বেশ কিছু খাঁজ দেখা গেল। এই রিলেটেড একটা ওয়েভলেন্থ পাওয়া গেল, এইখানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ পাওয়া গেল। এই যে পার্টিকুলার ওয়েভলেন্থ গুলো দেখা যাচ্ছে, এই পার্টিকুলার ওয়েভলেন্থে একটা খাঁজ পাওয়া গেল যেখানে ইন্টেন্সিটিটা হঠাৎ করে খুব বেড়ে গেছে। তো এই যে খাঁজটা পাওয়া গেল, এটা কেন পাওয়া গেল? তার কারণ হচ্ছে এইগুলো হলো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এটা ইন্টেন্সিটি I, এইদিকে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা, দিস ইজ ল্যামডা মিনিমাম। ল্যামডা মিনিমাম কার উপরে নির্ভর করে? ভোল্টেজের উপরে নির্ভর করে। ঠিক আছে, তো এই যে খাঁজগুলো দেখা গেল তার মূল কারণ কি সেটা এবারে দেখো। ধরে নেওয়া যাক একটা অ্যাটম আছে, এই অ্যাটমের মধ্যে এইটা আছে নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রনগুলো আবর্তন করছে। এখন এই ফার্স্ট অরবিটে আছে দুটো ইলেকট্রন, সেকেন্ড অরবিটে আছে 8টা ইলেকট্রন, থার্ড অরবিটে পরপর করে ইলেকট্রন বিভিন্ন রকম ভাবে আছে। ঠিক আছে, এখন মনে করো বাইরে থেকে একটি ইলেকট্রন খুব উচ্চ শক্তি নিয়ে একে এসে ধাক্কা মারলো, তার ফলে এই ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে গেল, মানে এই ইলেকট্রন নিজেও বেরিয়ে গেল এবং একে সহ নিয়ে বেরিয়ে গেল। তার ফলে এই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়ে গেল।
এই যে গ্যাপ তৈরি হয়ে গেল, এর ফলে আপার এনার্জি লেভেলে যে সমস্ত ইলেকট্রন গুলো থাকে তারা ওই গ্যাপটা পূরণ করার জন্য নিচে নেমে চলে আসে। এর ফলে কি হয়, ধরো এইখান থেকে ইলেকট্রনটা এখানে এসে এই গ্যাপটা ফিল আপ করলো। যখনই ইলেকট্রন উঁচু থেকে নিচুর দিকে এলো, দেখো এটা কে কক্ষ, এটা হলো এল কক্ষ, এটা হলো এম কক্ষ। কে কক্ষের এনার্জির তুলনায় এল কক্ষের এনার্জি আরো বেশি। কে এর এনার্জি ধরলাম E1, এল কক্ষের এনার্জি ধরলাম E2। এটা হলো n = 1, n = 2, n = 3, এটার এনার্জি E3। ঠিক আছে, তো এখানে এই এনার্জি গুলো যেহেতু বেশি, যত উঁচু থেকে নিচুর দিকে নামবে এনার্জি তত কমে যাবে। ইলেকট্রনের এনার্জি যখনই কমে যাচ্ছে, সমপরিমাণ এনার্জির একটা ফোটন নির্গত করবে। বুঝতে পারলে? এই যে ফোটনটা নির্গত হচ্ছে, এই ফোটনের শক্তি কতটা হবে? ধরলাম এই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা, তাহলে শক্তি হবে hc/λ। এবং এই শক্তিটা কার সাথে সমতুল্য? না, এই দুটি এনার্জির লেভেলের পার্থক্যের সাথে সমতুল্য। দিস ইজ ইকুয়াল টু E2 - E1। বা হতে পারে এর এই জায়গা থেকে একটা ইলেকট্রন এসে এখানে ফিল আপ করে দিচ্ছে, সেটাও হতে পারে। তখন এটা হয়ে গেল ধরো ল্যামডা, এটাকে আমি নাম দিলাম ল্যামডা। দেখো 2 থেকে 1 এ নেমেছে, তাই ল্যামডা 1 2। এটা হলো ল্যামডা 3 1 বা 1 3। হ্যাঁ, এখানে ল্যামডা 1 3, এটা হলো ল্যামডা 1 2। তাহলে hc/λ 1 3 হবে E3 - E1। ঠিক আছে, অর্থাৎ এখানে যে তরঙ্গগুলো পাওয়া যাচ্ছে, এখানে যে ফোটনগুলো পাওয়া যাচ্ছে, সেই ফোটন তার এনার্জি হবে যে কোনো নির্দিষ্ট দুটি এনার্জি লেভেলের পার্থক্যের সঙ্গে সমান। বোঝা গেল? এই দেখো, প্রথমে ধরো এটা থেকে এটাতে এসছে, মানে 2 থেকে 1 এ এলে তার এনার্জি কত হবে? না, 2 - 1 এর এনার্জির সাথে সমান। 3 to 1 এ এলে E3 - E1। নির্দিষ্ট কয়েকটা এনার্জি আমরা পাবো, এই কারণে এখানে নির্দিষ্ট কয়েকটি তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাচ্ছি। আচ্ছা দেখো, এদের মধ্যে E2 - E1 এর ভ্যালু যা হবে, E3 - E1 এর ভ্যালু তার থেকে বেশি। এনার্জি যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্যটা কম। তার মানে এইটাকে আমরা এখন বলে দিতে পারি ল্যামডা 1 3, এটাকে বলে দিতে পারি ল্যামডা 1 2। দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেশি কেন? এনার্জিটা কম বলে। এবারে প্রশ্ন আসবে, এর ইন্টেন্সিটি বা তীব্রতা বেশি কেন? আসলে যখনই এখানে গ্যাপ হবে, কে আগে ফিল আপ করতে ছুটে আসে? না, 2 নম্বর কক্ষের ইলেকট্রনটাই আগে ফিল আপ করতে আসবে। 3 থেকেও আগে আসবে 2 নম্বর থেকে। তার মানে কি বোঝালো? যে এই পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি সংখ্যায় পাওয়া যাবে। এই তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের সংখ্যাটা বেশি। ফোটন সংখ্যা বেশি বলে ইলেকট্রন বেশি, কিন্তু প্রতিটি ফোটনের এনার্জির ভ্যালুটা কম। বুঝতে পারা গেল? এবং এনার্জি কম বলে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। ঠিক আছে, তাহলে ফোটনের সংখ্যা বেশি বলে ইন্টেন্সিটি বেশি, ফোটনের এনার্জি কম বলে তরঙ্গ দৈর্ঘ্যটাও বেশি হচ্ছে। এখন এই যে এনার্জিটা রিলিজ হলো, বা এই যে তরঙ্গটা নির্গত হলো, এই তরঙ্গের একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় কে আলফা তরঙ্গ। আর এই 3 থেকে 1 এ যখন আসছে, তাকে বলা হয় কে বিটা। তার মানে এইটা হলো কে আলফা, এটা হলো কে বিটা। ঠিক আছে, তাহলে যখন 4 থেকে 1 এ নামবে, তখন কি হবে? তখন সেটা হবে কে গামা। তখন সেটা আরো এইদিকে হবে, সেটা হবে কে গামা। বুঝতে পারা গেল? তাহলে যখন কে অরবিটে নেমে আসছে, তখন যে তরঙ্গগুলো পাচ্ছি সেগুলো হলো কে আলফা, কে বিটা, কে গামা, এবং পরপর আরো অন্যান্য গুলো পাওয়া যাবে। ধরো এইটা হলো কে, এটা হলো এল, এটা হলো এম, এটা হলো এন। এইটা হলো কে আলফা, এটা হবে কে বিটা, এটা হবে কে গামা। এইখান থেকে যে লাইনটা বেরোবে, এই যে লাইনটা বেরোবে সেটা হবে এল আলফা। এখান থেকে যখন আসবে এল বিটা। হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখে বলো, কে বিটার এনার্জি বেশি হবে না এল বিটার এনার্জিটা বেশি হবে? এই যে গ্যাপটা, এই গ্যাপ বড়, এই গ্যাপটা আরো ছোট, তার মানে এর এনার্জিটা বড়।
এনার্জি যদি বড় হয় তার মানে ল্যামডা অফ কে বিটা ছোট হবে দেন ল্যামডা অফ এল বিটা। বুঝতে পারলেন? এনার্জি বড় হবে তার মানে ল্যামডার ভ্যালুটাও ছোট হবে। তো এইভাবে আমরা এই তরঙ্গগুলো পেতে পারি। তাহলে এখন যদি বলা হয় ল্যামডা ফর কে আলফা লাইন কত হবে, দিস ইজ ইকুয়াল টু ল্যামডা সমান hc ডিভাইডেড বাই e2 মাইনাস e1। ল্যামডা ফর কে বিটা এটা কত হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাকে আরেকটা নাম দিয়েছিলাম ল্যামডা 1 2, বা ল্যামডা আরো ভালো হয় যদি 2 1 দাও, মানে 2 থেকে 1 এ নেমে এলো, এটা হবে তাহলে 3 1। হ্যাঁ, এটাকে তাহলে 3 1 দিয়ে দিচ্ছি, এটা হলো 2 1। হ্যাঁ বেশ, তাহলে এটা হবে 3 1, দিস ইজ ইকুয়াল টু hc ডিভাইডেড বাই e3 মাইনাস e1। আবার ল্যামডা l আলফা এটা কত হবে না, ল্যামডা 3 থেকে 2 তে এলে this is equal to hc divided by e3 minus e2। ল্যামডা l বিটা এটা কত হবে না, এটা হবে ল্যামডা 4 2, মানে 4 থেকে 2 তে এলে hc divided by e4 minus e2। ঠিক আছে, তো এই হলো বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। এখন প্রশ্ন হবে এদেরকে কেন এরকম নাম দেওয়া হলো, মানে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি কেন নাম দেওয়া হলো? তার কারণ হলো, আচ্ছা দেখো এই যে দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জির যে ডিফারেন্স ডেল্টা ই, এই এনার্জির ডিফারেন্সটা কার উপরে নির্ভর করে না, ডেল্টা ই ভ্যারিজ এন স্কয়ার সরি জেড স্কয়ার, এটা এর উপরে নির্ভর করে। অর্থাৎ এখানে যদি আমরা ডেল্টা ই এর ভ্যালুটা জানতে পারি তাহলে জেড স্কয়ার সম্পর্কে আইডিয়া পাবো। অর্থাৎ এইচ নিউ ভ্যারিজ জেড স্কয়ার বা নিউ ভ্যারিজ জেড স্কয়ার অথবা রুট নিউ ভ্যারিজ জেড। তবে এখানে একটু আলাদা হয়। কেন আলাদা হয়? আচ্ছা দেখো, ধরে নেওয়া যাক এইখানে একটা নিউক্লিয়াস আছে, ওকে, আমি এখানে করছি, ধরো এইখানে একটা নিউক্লিয়াস আছে। এই যে নিউক্লিয়াসটা, এর বাইরে এরকম দুটো ইলেকট্রন আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, তার বাইরে আরো ইলেকট্রন গুলো আছে। ঠিক আছে, এখন ধরে নাও এই অরবিটে এই জায়গায় কোনো ইলেকট্রন আছে। এই ইলেকট্রনের উপরে এর যে এনার্জি, এই এনার্জির প্রভাব, এই ইলেকট্রনের উপরে প্রভাবটা কেবল নিউক্লিয়াসের থাকে না। কার থাকে না, নিউক্লিয়াসের কাছে যারা বসে আছে তাদেরও একটা প্রভাব চলে আসে। তো একদম নিউক্লিয়াসের কাছে কটা ইলেকট্রন থাকে না, দুটো ইলেকট্রন। আবার দেখো যখন আমরা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি পাই তখন কি হয়, এই দুটোর মধ্যে আবার একটা ইলেকট্রন বেরিয়ে চলে যায়, বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, তাহলে বাকি রইল কটা ইলেকট্রন, একটি ইলেকট্রন। এখন ধরে নেওয়া যাক এর পরমাণু ক্রমাঙ্ক জেড। তার মানে কি বুঝতে হবে, এখানে এই নিউক্লিয়াসের আধান হলো জেড ইনটু ই প্লাস জেড ই, কিন্তু এর কাছে এই নিউক্লিয়াসের প্রভাবটা শুধু কার্যকরী হবে না, এই ইলেকট্রনের একটা প্রভাবও এটার উপরে থেকে যাবে, যেহেতু নিউক্লিয়াসের কাছে আছে। তাই অ্যাকচুয়ালি জেড ই হলেও তার প্রকৃতপক্ষে সেই মুহূর্তের জন্য এর যে এফেক্টিভ আধান হয়ে যায় জেড মাইনাস 1 ইনটু ই। কেন মাইনাস 1 না, ইলেকট্রন একটি আছে বলে মাইনাস ই হয়ে গেল, জেড ইনটু ই হলো ধনাত্মক, মাইনাস ই তার মানে জেড মাইনাস 1 ইনটু ই। তাই এখানে যেটা জেড স্কয়ার ছিল সেটাকে লিখতে হবে এইচ নিউ ভ্যারিজ জেড মাইনাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, और নিউ রুট নিউ ভ্যারিজ জেড মাইনাস 1। এই সূত্রটি প্রথম দিয়েছিলেন মোজলে, সায়েন্টিস্ট মোজলে। তার মানে কি দেখা গেল যে কোনো একটি পরমাণু যদি বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মিগুলো জানা থাকে তাহলেই আমরা বলে দিতে পারবো ওই পরমাণুর জেড ভ্যালুটা কেমন হবে। আর একটি পরমাণুর জেড ভ্যালু কেমন হয় তার উপরে নির্ভর করে ওর বৈশিষ্ট্যটি কেমন হবে। তাই এটিকে বলা হয় বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি। আর এই যে সূত্রটি দিয়েছিলেন এটিকে বলা হয় মোজলের সূত্র। মোজলের সূত্রটি কি না, কোনো একটি পরমাণুর বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মির একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল ওই পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্কের সমানুপাতিক। এইভাবে আমরা 1913 খ্রিস্টাব্দের পরে
এই পারমাণবিক ক্রমাঙ্ক দেখে কোনো একটি মৌলের পরমাণুর যে বৈশিষ্ট্য বা যে ধর্মগুলো আছে সেগুলো বিচার করতে শুরু করি, এবং এর ফলে কি হয় না পর্যায় সারণীর শ্রেণীকরণ বা শ্রেণীবদ্ধকরণের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তাছাড়া পর্যায় সারণীতে অনেকগুলো গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো পূরণ হয়। তাছাড়া পর্যায় সারণীর কোন মৌল আগে কোন মৌল পরে থাকবে তার যে একটা বিশৃঙ্খলা ছিল সেই জায়গাটাও অনেকটাই ক্লিয়ার হয়। ঠিক আছে, এই হচ্ছে মজলের কাজের গুরুত্ব। ওকে, তো এই হলো তাহলে তোমাদের বৈশিষ্ট্যমূলক এক্সট্রসি। নেক্সট, এখন আমি তোমাদের এই চ্যাপ্টারের উপরে বিগত বছরের কিছু কোশ্চেনের আলোচনা করব কয়েকটি। আচ্ছা, একটা কোশ্চেন দেখো, 2016 সালে পড়েছিল, 2016 এইচএস 2016। একটি উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট। ওকে, বোর তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তাহলে এনার্জি কত দেওয়া আছে? -1.51 ইলেকট্রন ভোল্ট। এল কত হবে নির্ণয় করতে হবে। এল মানে কৌণিক ভরবেগ। তো এখানে দেখো, প্রথমে এটা কত নম্বর লেভেলে আছে দেখে নিতে হবে। En -13.6 বাই n স্কয়ার, অর্থাৎ n স্কয়ার -13.6 বাই En -13.6 ডিভাইডেড বাই -1.51 এত, এইটার ভ্যালু হবে 9। তার মানে n 3, অর্থাৎ ln এর ফর্মুলা কি? n * h/2π। n এর জায়গায় 3 লিখব, h এর ভ্যালু হচ্ছে 6.625 * 10⁻⁻34 ডিভাইডেড বাই 2 * 3.14। দিস ইজ ইকুয়াল টু 3 ইনটু, দেখো h/2π এর ভ্যালু তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, এটা ইউনিট জুল সেকেন্ড। h/2π এর ভ্যালুটা মনে রাখতে বলেছিলাম, সেটা হলো 1.05 * 10⁻⁻34 জুল ইনটু সেকেন্ড। তাই এটা লিখে নেব, বাট ক্যালকুলেশন আর দরকার নেই, ডাইরেক্ট এটা বসিয়ে দেব, 1.05 * 10⁻⁻34 জুল সেকেন্ড। দিস ইজ ইকুয়াল টু 3.15 * 10⁻⁻34 জুল ইনটু সেকেন্ড। ঠিক আছে, এটা ছিল 2016 সালের কোশ্চেন। 2016 তে আরেকটা কোশ্চেন ছিল, বোরের পরমাণু তত্ত্বগুলি, পরমাণু সংক্রান্ত বোরের স্বীকার্যগুলি লেখো। পরমাণু সংক্রান্ত বোরের 3টি স্বীকার্য আছে। প্রথম স্বীকার্যটা কি ছিল না, প্রথম স্বীকার্য হলো কোন একটি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলি নির্দিষ্ট কয়েকটি কক্ষপথে আবর্তন করে, যেগুলোকে বলে স্থায়ী কক্ষপথ, এবং এই স্থায়ী কক্ষপথে থাকাকালীন তারা কোনো শক্তির বিকিরণ করে না। এটা ছিল 1 নম্বর। 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে হচ্ছে যে সমস্ত কোনো একটি পরমাণুর ইলেকট্রনগুলি একটি শক্তি স্তর থেকে আরেকটি শক্তি স্তরে ট্রানজিশন হতে পারে বা চেঞ্জ হতে পারে বা নেমে আসতে পারে, এবং এক্ষেত্রে সে হয় কিছু পরিমাণে শক্তির শোষণ করবে বা কিছু শক্তির বিকিরণ করবে। এই যে শক্তি শোষিত বা বিকিরিত হচ্ছে, এর পরিমাণ ওই দুটি শক্তির পার্থক্যের সাথে সমান, অর্থাৎ E2 - E1 = hν। আর 3 নম্বরটি কি ছিল? তাকে বলা হয় কোয়ান্টাম শর্ত। বোরের কোয়ান্টাম শর্তটি কি না, বোরের কোয়ান্টাম শর্ত হলো যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগের মান h/2π এর পূর্ণ গুণিতক, সেগুলোকেই বলা হয় স্থায়ী কক্ষপথ। ঠিক আছে, এই 3টি। নেক্সট একটা কোশ্চেন আছে, হাইড্রোজেন বর্ণালীর লাইম্যান ও বামার শ্রেণীর
ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এটাও 2016তেই করেছে। আচ্ছা দেখো, লিম্যান বা লাইম্যান এই শ্রেণীটি কখন পাবো? n ফাইনাল সমান 1 হলে, আর ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য বলেছে মানে n ইনিশিয়াল হতে হবে ইনফাইনাইট। তাহলে 1/λ1 সমান r 1/1 এর স্কয়ার মাইনাস 1/∞ এর স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু r। এবারে যখন আমরা বামার নেব তখন কেমন হবে? n is equal to 2, ni is equal to infinite, তাহলে 1/λ2 is equal to r 1/2 square minus 1/∞, this is equal to r/4। সুতরাং লিম্যান এবং বামারের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত মানে λ1/λ2 is equal to, λ1 টা উপরে গেছে মানে r নিচে আসবে, হ্যাঁ, λ1 টা উপরে মানে r নিচে, আর λ2 নিচে মানে r উপরে, অর্থাৎ r/4, this is equal to 1/4। ঠিক আছে, এটা হবে 1/4 অর্থাৎ 0.25। নেক্সট, 2015 তে পড়েছে হাইড্রোজেন পরমাণুতে বোরের কোয়ান্টাম শর্তটি বিবৃত করো। বোরের কোয়ান্টাম শর্ত মানে যেটা 3 নম্বরে আমি বলেছিলাম সেটাই। আর এসআই এককে বোর ব্যাসার্ধের মান কত হয়? 0.53 অ্যাংস্ট্রম, তাকে বলা হয় বোর ব্যাসার্ধ। ওকে, তারপরে নেক্সট একটা কোশ্চেন আছে 2014 কোন একটি কক্ষপথে ইলেকট্রনের এনার্জি -3.4 ইলেকট্রন ভোল্ট, ওই কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো, প্রথমে ইলেকট্রনের এনার্জি দেওয়া আছে, তো সেখান থেকে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে হয় আমরা দুটো ভাবে বের করতে পারি। ফার্স্ট, En is equal to -12 into 1 divided by 4πε0 into z²/r। ঠিক আছে, যেহেতু এখানে এনার্জি দেওয়া আছে তাই এইটার দিক দিয়ে করাটাই ভালো। এটা ছিল টোটাল এনার্জির এক্সপ্রেশন, তাই r এর ভ্যালু কত হবে? r is equal to -12 1/4πε0 এর ভ্যালু আমরা জানি 9 into 10⁹। ঠিক আছে, 9 into 10⁹ into z মানে 1, e স্কয়ার মানে 1.6 into 10⁻⁻19 এর হোল স্কয়ার, ডিভাইডেড বাই en করতে হবে। en এর ভ্যালুটা -3.4 ইলেকট্রন ভোল্ট। এইখানে তোমাদের একটা ভুল হয়, কি না, তোমরা পুরো ডাইরেক্ট 3.4 এর ভ্যালুটাই লিখে দাও, কিন্তু ওটা লিখলে হবে না, কারণ এটা তো আমরা এসআই প্রসেসে করছি। এসআই তে করতে হলে এটা তো এসআই ইউনিট নয়, এর এসআই ইউনিটে ট্রান্সফার করতে হবে। কিভাবে না, -3.4 into 1.6 into 10⁻⁻19 একক কত হবে? আর এর ইউনিট এসআই তে হয় মিটার, তাকে আমরা অ্যাংস্ট্রমে করলে তখন আলাদা 10⁻10 দিয়ে গুণ করতে হবে। তো এটার ভ্যালু কিভাবে কত আসবে? এইটার ভ্যালু আসবে 4 into 0.53 অ্যাংস্ট্রম, দিস ইজ ইকুয়াল টু 2.12 অ্যাংস্ট্রম। এই উপায়েই করা ভালো। এছাড়া আরেকটা উপায় আছে, সেটা হলো এইখান থেকে n এর ভ্যালুটা বের করে নেওয়া এবং r is equal to rn is equal to n স্কয়ার গুণিত r1, r1 is equal to 0.53 অ্যাংস্ট্রম। এটা ধরে করলেও হতে পারে, তখনও আসবে 2 এর স্কয়ার গুণিত 0.53 অ্যাংস্ট্রম। কিন্তু সেটা হলে আসলে এখানে এনার্জি যখন দেওয়া আছে, ডাইরেক্ট এনার্জির ভ্যালুটা বের করাটাই, বসানোটাই ঠিক হবে। ঠিক আছে, ওকে, এতটা পর্যন্ত থাকলো অ্যাটমিক ফিজিক্স। এটা তার লাস্ট পোরশন ছিল, আজকের এই পর্যন্ত।